ব্যোমকেশ কাগজখানি দেখাইয়া বলিল, কাল রাতে সত্যকাম মারা গেছে। আমি কাগজখানি তুলিয়া লইলাম। মধ্যপৃষ্ঠার তলার দিকে 5 লাইনের খবর। অদ্য শেষ রাত্রে ধর্মতলার প্রসিদ্ধ সুচিত্রা এম্পোরিয়ামের মালিক সত্যকাম দাসের সন্দেহজনক অবস্থায় মৃত্যু ঘটিয়াছে। পুলিশ তদন্তের ভার লইয়াছে। সত্যকাম তবে ঠিক বুঝিয়াছিল, মৃত্যুর পূর্বাভাস পাইতেছিল, কিন্তু এত শীঘ্র? প্রথমেই স্মরণ হইল, কাল সন্ধ্যার সময় নন্দঘোষ চাদরের মধ্যে অস্ত্র লুকাইয়া বাড়ির সামনে ঘোরাঘুরি করিতেছিল। বেলা 8:30টার সময় ব্যোমকেশ আর আমি আমহা স্ট্রিটে উপস্থিত হইলাম। ফটকের বাইরে ফুটপাতের উপর একজন কনস্টেবল দাঁড়াইয়া আছে। একটু খুঁতখুত করিয়া আমাদের ভিতরে যাইবার অনুমতি দিল। ইট বাঁধানো রাস্তা দিয়া সদরে উপস্থিত হইলাম। সদর দরজা খোলা রহিয়াছে, কিন্তু সেখানে কেহ নাই। বাড়ির ভেতর হইতে কান্নাকাটির আওয়াজও পাওয়া যাইতেছে না। ব্যোমকেশ দরজার সম্মুখে পৌঁছিয়া থমকিয়া দাঁড়াইয়া পড়িল। নীরবে মাটির দিকে আঙ্গুলি নির্দেশ করিল। দেখিলাম দরজার ঠিক সামনে ইট বাঁধানো রাস্তা যেইখানে শেষ হইয়াছে, সেখানে খানিকটা রক্তের দাগ। কাঁচা রক্ত নয়, বিগত প্রমাণ স্থানের রক্ত শুকাইয়া চাপড়া বাঁধিয়া গিয়াছে। আমরা একবার দৃষ্টি বিনিময় করিলাম। ব্যোমকেশ ঘাড় নাড়িল। তারপর আমরা রক্তলিপ্ত স্থানটিকে পাশ কাটাইয়া ভেতরে প্রবেশ করিলাম। একটি চওড়া বারান্দা, তাহার দুই পাশে 2টি দরজা। একটি দরজায় তালা লাগানো, অন্যটি খোলা। খোলা দরজা দিয়া মাঝারি আয়তনের অফিস ঘর দেখা যাইতেছে। ঘরের মাঝখানে একটি বড় টেবিল। টেবিলের সম্মুখে উষাপতিবাবু একাকী বসিয়া আছেন। উষাপতিবাবু টেবিলের উপর 2 কনুই রাখিয়া 2 করতলের মধ্যে চিবুক আবদ্ধ করিয়া বসিয়া আছেন। আমরা প্রবেশ করিলে দুঃস্বপ্ন ভরা চোখ তুলিয়া চাহিলেন। শুষ্ক নিষ্প্রাণ স্বরে বলিলেন, কি চাই? ব্যোমকেশ টেবিলের পাশে গিয়া দাঁড়াইল। সহানুভূতিপূর্ণ স্বরে বলিল, এ সময় আপনাকে বিরক্ত করতে এলাম, মাফ করবেন। আমার নাম ব্যোমকেশ বক্সী। উষাপতিবাবু ঈষৎ সজাগ হইয়া পর্যায়ক্রমে আমাদের দিকে চোখ ফিরাইলেন। তারপর বলিলেন, আপনাদের আগে কোথায় দেখেছি? বোধহয় সুচিত্রায়। কি নাম বললেন? ব্যোমকেশ বক্সী। ইনি অজিত বন্দ্যোপাধ্যায়। কাল আমরা আপনার দোকানে গিয়েছিলাম। উষাপতিবাবু আমাদের নাম পূর্বে শুনিয়াছেন বলিয়া মনে হইল না, কিন্তু খদ্দেরের প্রতি দোকানদারের স্বাভাবিক শিষ্টতা বোধ হয় তাকে অস্থিমজ্জাগত। তাই কোনো প্রকার অস্থিরতা প্রকাশ না করিয়া বলিলেন, কিছু দরকার আছে কি? আজ আমি একটু, বাড়িতে একটা দুর্ঘটনা হয়ে গেছে। ব্যোমকেশ বলিল, জানি, সেই জন্যই এসেছি। সত্যকাম বাবু? আপনি সত্যকামকে চিনতেন? মাত্র পরশুদিন তার সঙ্গে আমার দেখা হয়েছে। তিনি আমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছিলেন। কি প্রস্তাব? তিনি প্রস্তাব করেছিলেন যে হঠাৎ যদি তার মৃত্যু হয়, তাহলে তার মৃত্যুর সম্বন্ধে অনুসন্ধান করব আমি। উষাপতিবাবু এবার খাড়া হইয়া বসিলেন। কিছুক্ষণ নির্নিমেষ চক্ষে চাহিয়া থাকিয়া যেন প্রবল হৃদয়াবেগ দমন করিয়া লইলেন। তারপর সংযত স্বরে বলিলেন, আপনারা বসুন। সত্যকাম তাহলে বুঝতে পেরেছিল, কিন্তু মাফ করবেন, আপনার কাছে সত্যকাম কেন গিয়েছিল বুঝতে পারছি না। আপনি আপনার পরিচয়, মানে কি আপনি পুলিশের লোক? কিন্তু পুলিশ তো কাল রাত্রেই এসেছিল। তারা? না, আমি পুলিশের লোক নই, আমি সত্যান্বেষী, বেসরকারি ডিটেকটিভ বলতে পারেন। ও! উষাপতিবাবু অনেকক্ষণ চুপ করিয়া রহিলেন। তারপর বলিলেন, সত্যকাম কাকে সন্দেহ করে?
আপনাকে কি বলেছে কিছু? না, কারুর নাম করেননি। এখন আপনি যদি অনুমতি করেন আমি অনুসন্ধান করতে পারি, কিন্তু পুলিশ তো অনুসন্ধানের ভার নিয়েছে। তার চেয়ে বেশি আপনি কি করতে পারেন? কিছু করতে পারবো কিনা তা এখন জানি না, তবে চেষ্টা করতে পারি। এত বড় শোকের মধ্যেও উষাপতিবাবু যে বিষয় বুদ্ধি হারাননি, তাই তাহার পরিচয় আর একবার পাইলেন। তিনি বলিলেন, আপনি প্রাইভেট ডিটেকটিভ, আপনাকে কত পারিশ্রমিক দিতে হবে? ব্যোমকেশ বলিল, কিছুই দিতে হবে না, আমার পারিশ্রমিক সত্যকামবাবু দিয়ে গেছেন। উষাপতিবাবু প্রখর চক্ষে ব্যোমকেশের পানে চাহিল, তারপর চোখ নামাইয়া বলিল, ও, তা আপনি অনুসন্ধান করতে চান করুন, কিন্তু কোনো লাভ নেই ব্যোমকেশবাবু। লাভ নেই কেন? সত্যকাম তো আর ফিরে আসবে না, শুধু শুধু জল ঘোলা করে লাভ কি? ব্যোমকেশ কিছুক্ষণ স্থির নেত্রে উষাপতিবাবুর পানে চাহিয়া থাকিয়া ধীর স্বরে বলিল, আপনার মনের ভাব আমি বুঝেছি, আপনি নিশ্চিন্ত থাকুন, জল ঘোলা হতে আমি দেব না। আমার উদ্দেশ্য শুধু সত্য আবিষ্কার করা। উষাপতিবাবু একটি ক্লান্ত নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, বেশ, আমাকে কি করতে হবে বলুন। ব্যোমকেশ বলিল, কাল কখন কিভাবে সত্যকামবাবুর মৃত্যু হয়েছিল আমি কিছুই জানি না, আপনি বলতে পারবেন কি? উষাপতিবাবুর মুখখানা যেন আরো ক্লিষ্ট হইয়া উঠিল। তিনি বুকের উপর একবার হাত বুলাইয়া বলিলেন, আমি বলি, আর কে বলবে? কাল রাত্রি 1টার সময় আমি নিজের ঘরে ঘুমাচ্ছিলাম, হঠাৎ একটা আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। দুম করে একটা আওয়াজ, মনে হলো কে যেন সদর দরজার দিক থেকে এগিয়ে এলো। মাফ করবেন, আপনার শোবার ঘর কোথায়? উষাপতিবাবু ছাদের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, এর ওপরের ঘর। আমি একাই শুই, পাশের ঘরের স্ত্রী শোন। আর সত্যকামবাবু কোন ঘরে শুতেন? সত্যকাম নিচে শুতো, ওই যে বারান্দার ওপারে ঘরের দোরে তালা লাগানো রয়েছে, ওটা তার শোবার ঘর ছিল। আমার স্ত্রীর শোবার ঘরের ওপরে। সত্যকামবাবু নিচে শুতেন কেন? উষাপতিবাবু উত্তর দিলেন না, উদাস চোখে বাহিরের জানলার দিকে তাকিয়ে রইলেন। তাহার ভাব ভঙ্গি হইতে স্পষ্ট বোঝা গেল যে রাত্রিকালের নির্বিঘ্নে বহির্গমন ও প্রত্যাবর্তনের সুবিধার জন্যই সত্যকাম নিচের ঘরে শয়ন করিত। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, আপনার বাড়িতে কে কে থাকে? উষাপতিবাবু বলিলেন, আমরা ছাড়া 2 ভাগ্নে ভাগ্নি থাকে। কতদিন এরা আপনার কাছে আছে? বছরখানেক আগে ওদের বাপ মারা যায়, মা আগেই মারা গিয়েছিল, সেই থেকে আমি ওদের প্রতিপালন করছি। বাড়িতে আমরা কজন ছাড়া আর কেউ নেই। চাকর বা পুরনো চাকর সহদেব বাড়িতেই থাকে। সে ছাড়া বাড়িতে ঝি আর বামনি আছে, তারা রাত্রে থাকে না। বুঝেছি। তারপর কাল রাত্রির ঘটনা বলুন। উষাপতিবাবু চোখের উপর দিয়ে একবার করতল চালাইয়া বলিলেন, হ্যাঁ। আওয়াজ শুনে আমি ব্যালকনির দরজা খুলে বাইরে গিয়ে দাঁড়ালাম। নিচে অন্ধকার, কিছু দেখতে পেলাম না। তারপরই সদর দরজার কাছ থেকে সহদেব চিৎকার করে উঠল। ছুটতে ছুটতে নিচে নেমে এলাম, দেখি সহদেব দরজা খুলেছে, আর সত্যকাম দরজার সামনে পড়ে আছে, প্রাণ নেই। পিঠের দিক থেকে গুলি ঢুকেছে। গুলি? বন্দুকের গুলি? হ্যাঁ। সত্যকাম রোজই দেরি করে বাড়িতে ফিরত। সহদেব বারান্দায় শুয়ে থাকত, দরজায় টোকা পড়লে উঠে দৌড় খুলে দিত। কাল সে টোকা শুনে দৌড় খোলবার আগেই কেউ পিছন থেকে সত্যকামকে গুলি করেছে। গুলি? আমি ভাবছিলাম। ব্যোমকেশ থামিয়া বলিল, তারপর বলুন। উষাপতিবাবু একটু চাপা নিঃশ্বাস ফেলিলেন। তারপর আর কি? পুলিশে টেলিফোন করলাম। ব্যোমকেশ কিছুক্ষণ নত মুখে চিন্তা করিল, তারপর মুখ তুলিয়া বলিল, সত্যকাম বাবুর ঘরে তালা কে লাগিয়েছে? উষাপতিবাবু বললেন, সত্যকাম যখনই বেরুতো
নিজের ঘরে তালা দিয়ে যেত। কালও বোধহয় তালা দিয়েই বেরিয়েছিল। তারপর বুঝেছি, ঘরের চাবি তাহলে পুলিশের কাছে। খুব সম্ভব। পুলিশ ঘর খুলে দেখেনি? না। যাক, আপনার কাছে আর বিশেষ কিছুই জানবার নেই। এবার এ বাড়ির সকলকে দু একটা কথা জিজ্ঞেস করতে চাই। কাকে ডাকবো বলুন? সহদেব বাড়িতে আছে? হ্যাঁ, আছে নিশ্চয়ই। ডাকছি। উষাপতিবাবু উঠিয়া গিয়া অন্দরের দ্বারের নিকট হইতে সহদেবকে ডাকিলেন। তারপর আবার আসিয়া বসিলেন। সহদেব প্রবেশ করিল। জরা জীর্ণ বৃদ্ধ, এই শরীরে হাড় কখানা আছে। মাথায় ঝাঁকড়া পাকা চুল, ভ্রু পাকা, এমনকি চোখের মণি পর্যন্ত ফ্যাকাশে হইয়া গিয়াছে। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, তোমার নাম সহদেব? তুমি কত বছর আছো এ বাড়িতে? সহদেব উত্তর দিল না। ফ্যাল ফ্যাল করিয়া একবার আমাদের দিকে, একবার উষাপতিবাবুর দিকে তাকাইতে লাগিল। উষাপতিবাবু বলিলেন, ও আমার শ্বশুরের সময় থেকেই এ বাড়িতে আছে, প্রায় ৩৫ বছর। ব্যোমকেশ সহদেবকে বলিল, তুমি কাল রাত্রে? ব্যোমকেশের কথা শেষ করিবার আগেই সহদেব হাত জোর করিয়া বলিল, আমি কিচ্ছু জানি নে বাবু। ব্যোমকেশ বলিল, আমার কথাটা শুনে উত্তর দাও। কাল রাত্রে সত্যকাম বাবু যখন দৌড়ে টোকা দিয়েছিল, তখন কি তুমি জেগেছিলে? সহদেব পূর্ববৎ জোর হস্তে বলিল, আমি কিছু জানি নে বাবু। ব্যোমকেশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাহাকে বিদ্ধ করিয়া বলিল, মনে করবার চেষ্টা করো। সেই সময় দুম করে একটা আওয়াজ শুনেছিলে? আমি কিচ্ছু জানি নে বাবু। অতঃপর ব্যোমকেশ যত প্রশ্ন করিল, সহদেব তার একটি মাত্র উত্তর দিল, আমি কিচ্ছু জানি নে বাবু। এই সর্বাঙ্গীন অজ্ঞতা কতখানি সত্য অনুমান করা কঠিন। মোট কথা, সহদেব কিছু জানিলেও বলিবে না। ব্যোমকেশ বিরক্ত হইয়া বলিল, তুমি যেতে পারো। উষাপতিবাবু এবার তার ভাগ্নিকে ডেকে পাঠান। উষাপতিবাবু সহদেবকে বলিল, চুমকিকে ডেকে দে। সহদেব চলিয়া গেল। কিছুক্ষণ পর চুমকি প্রবেশ করিল। চেষ্টাকৃত দৃঢ়তার সহিত টেবিলের পাশে আসিয়া দাঁড়াইল। দেখিলাম তাহার মুখে আশঙ্কার ছায়া গাঢ় হইয়াছে। আমাদের দিকে চোখ তুলিয়াই আবার নত করিল। ব্যোমকেশ সহজ সুরে বলিল, তোমার মামার কাছে শুনিলাম তুমি বছরখানেক হলো এ বাড়িতে এসেছো। আগে কোথায় থাকতে? চুমকি ধরা ধরা গলায় বলল, মানিকতলায়। লেখাপড়া করো? কলেজে পড়ি। আর তোমার ভাই? দাদাও কলেজে পড়ে। আচ্ছা, কাল রাত্রিরে তুমি কখন জানতে পারলে? চুমকি একটু দম লইয়া আস্তে আস্তে বলিল, আমি ঘুমাচ্ছিলুম। দাদা এসে দৌড়ে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো, তখন ঘুম ভাঙল। ও, তুমি রাত্রিরে ঘরের দরজা বন্ধ করে শোও? চুমকি যেন থতমত খাইয়া বলিল, হ্যাঁ। তোমার শোবার ঘর নিচে না ওপরে? নিচে, পেছনের দিকে। আমার শোবার ঘরের পাশে দাদার ঘর। তাহলে বন্দুকের আওয়াজ তুমি শুনতে পাওনি? না। ঘুম ভাঙার পর তুমি কি করলে? দাদা আর আমি এই ঘরে এলুম। মামা পুলিশকে ফোন করিয়াছিলেন। আর তোমার মামিমা? তাকে তখনও দেখিনি। এখান থেকে উপরে গিয়ে দেখলুম নিজের ঘরে মেঝেয় অজ্ঞান হয়ে পড়ে আছেন। চুমকির চোখ জলে ভরিয়া উঠিল। ব্যোমকেশ সদয় কণ্ঠে বলিল, আচ্ছা, তুমি এখন যাও, দাদাকে পাঠিয়ে দাও। এরপর ব্যোমকেশ কাকে ডাকলো, কিভাবে সত্যকাম খুন হলো, এই সব সবিস্তারে জানতে হলে আগামীকালের রক্তের দাগ পর্বের গল্প পাঠ শুনতে হবে। ততক্ষণ বন্ধুরা, তোমরা শুনতে থাকো আমার আজকের পর্ব, রক্তের দাগ, লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়।